দুই তরুণ শিক্ষার্থীর কোনো খোঁজ ছিল না ১৭ দিন। তাদের কণ্ঠরোধ করা হয়েছিল চোখ হাত পেছনে বেঁধে। বিশ্ববিদ্যালয়ের হল থেকে সরাসরি তুলে দেওয়া হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। তারপর শুরু হয় এক নির্মম জঙ্গি নাটক, মিথ্যা মামলার পাহাড়, দিনের পর দিন অমানবিক নির্যাতন। তারা কেউ সন্ত্রাসী ছিলেন না, তারা ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র, এক স্বপ্নবান ভবিষ্যৎ। আর সেই স্বপ্ন ভেঙে গুঁড়ে দিয়েছিল রাষ্ট্রের পেষণ যন্ত্র। তবে থেমে থাকেনি সত্য। ৫.৫ বছর পর তদন্তে উঠে এসেছে তাদের গুম, নির্যাতন আর সাজানো মামলার ভয়াবহ চিত্র। আর আদালতে সহপাঠীদের সাহসী সাক্ষ্যে তারা পেয়েছেন জামিন। আজ প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুলছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই নির্যাতিত ছাত্র, নূর মোহাম্মদ অনিক এবং মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। তাদের গল্প, তাদের সত্য, তাদের যন্ত্রণার দিনলিপি। আজ শুনুন সরাসরি তাদের মুখে। অনেক প্রথমে আপনার কাছে জানতে চাইবো, ২০২০ সালের ৮ই জানুয়ারি হল থেকে বের হওয়ার পরে আপনাকে কিভাবে গুম করা হয়েছিল? ৮ই জানুয়ারি ২০২০ সাল। আসলে মূলত আমি তখন খুলনা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন বঙ্গবন্ধু হলের ৩১২ নম্বর রুমে থাকতাম। তো আমি ফজর নামাজের পরে ঘুমাইছিলাম। আমার হলের অফিস সহকারী শেখ এনামুর রহমান, তো উনি আমাকে সকাল ৫টা থেকে ৬টা বা ৬:৩০টার দিকে আমাকে ডেকে বলতেছে, মামা অনেক মামা, আপনি তো হলের লাইব্রেরিতে পড়াশোনা করেন নিয়মিত, তো প্রভোস্ট স্যার, মানে আমাদের তৎকালীন প্রভোস্ট শামীম স্যার আপনাকে ডাকতেছে, যাতে হলে যারা ইন্ট্রুডার, মানে বাইরে থেকে পড়াশোনা করতে আসে, আবাসিক ছাত্র যারা না, এদের ব্যাপারে কথা বলবে, যাতে হলে জ্যাম না হয়, হলে লাইব্রেরিতে জ্যাম না হয়। তো আচ্ছা, সকালবেলা আমি বের হলাম। আচ্ছা, স্যার এত সকালে ডাকছেন, আচ্ছা যাই। তখন বের হয়ে দেখি হলের অফিসের সামনে স্যার দাঁড়িয়ে আছে। স্যার আমাকে দেখে সুভাষণ দিলেন এবং বললেন, আসো চলো গল্প করি, একটু হলের লাইব্রেরি বিষয়ে একটু কথা বলি। তো লাইব্রেরি সংক্রান্ত কথা বলতে বলতে স্যার আমাদের হলের দক্ষিণ দিকে গল্লামারি রাস্তা, তো ওই রাস্তা দিয়ে গেলেন। গিয়ে রাস্তাটা পার হয়ে ওই পাশে সাতক্ষীরা ঘোষ ডেয়ারি নামে একটা দোকান আছে, যেখানে পরোটা মিষ্টিগুলো বিক্রি করে। তো যাই হোক, কথা বলতে বলতে স্যার বলতেছে, চলো নাস্তা করে নিই। আমি স্যার নাস্তা করবো না, আমি একটু পরে নাস্তা করবো। না, আসো নাস্তা করি। এখন স্যার পরে বসলাম, একসাথে নাস্তা করতেছি। তখন নাস্তা করার শেষে আমরা উঠে যাচ্ছি। উঠে যাওয়ার পরে এই বিভিন্ন কথা, এই আসে হলে, সে আসে হলে, এখন কি করা যায় বলতো। স্যার অনাবাসিক ছাত্রদের ব্যাপারে যেটা সাধারণত হল করে থাকি ওইটাই করবেন স্যার, এই স্যার তার কোনো মতামত নাই। আর আমার তখন 4th ইয়ার সিনিয়র ছাত্র আর কি। তো যাই হোক, পরে স্যার আমাদের নাস্তার শেষে আমরা উঠে গেলাম। উঠে গিয়ে বের হচ্ছি, তখন স্যার ইশারায় কাউকে বলল, এই সেই ছাত্র, ঠিক আছে। তখন হঠাৎ করে দুজন লোক আমাকে দুই হাতে ধরে অনেক দ্রুততার সহিত একটা কালো গ্লাসে সাদা মাইক্রোবাসে ঢুকে ফেললো, একেবারে কয়েক সেকেন্ডের ভিতরে আর কি। আমি কিছু বুঝে ওঠার আগেই আমি স্যারকে যেটা চিৎকার করবো ওইটার কোনো উপায় ছিল না। উঠেই ওরা গাড়ি টান দিয়ে খুলনা সাতক্ষীরা রোডের দিকে চলে গেল আর কি। ঢুকে আমাকে অনেক ব্যাপক মারধর করতেছে। সেই মারধরের কোনো লিমিট নাই আর কি। পিছনে পিস্তল ঠেকায় রাখছে। তো আমি বলতেছি, কেন, আপনারা কে, আপনারা এইভাবে ধরতেছেন সিভিল ড্রেসে, ঠিক আছে, বারবার একই প্রশ্ন করতেছি, একটু পরেই বুঝতে পারবি কে। এখন আসলে এখন আমাদের প্রশ্ন দেওয়ার সময়, এখন আমাদের ডোজ দেওয়ার সময়, ঠিক আছে। তো এইভাবেই মূলত আমাকে হল থেকে উঠাই দেওয়া হয়েছিল আর কি। আর মুজাহিদ, আপনাকে কিভাবে গুম করা হয়েছিল? আমি সেই দিন সকালবেলা অনেকের সাথে আমার কথা ছিল যে তার সঙ্গে কথা বলবো আর কি। একটা ফোন দিচ্ছিলাম সকালবেলা, সে বললো দুপুরের দিকে আয়, তোর সাথে আমি কথা বলবো, ঠিক আছে। পরবর্তী দুপুরের দিকে আমি তার হলে যাই। হলে যাওয়ার পর তাকে ফোন দিই, তাকে আমি পাই না যে সে আসলে কোথায়। তো পরবর্তীতে তার রুমে যাই, ৩১২ নম্বর রুম। তো আমি বলে রেখে আমি
খান বাহাদুর আহসানুল্লাহ হলে থাকতাম, ঠিক আছে, সেটা হইতেছে 203 নম্বর রুমে। আর ও থাকতো বাবা হলে, মানে যেটা আমাদের ইউনিভার্সিটিতে বলে আর কি, বঙ্গবন্ধু হল আর কি, সেটাকে বাবা হল বলা হয়। তো যাই হোক, আমি ওর খোঁজের হলে গেলাম। হলে যাওয়ার পর ফোন দিলাম, কিন্তু তাকে পাচ্ছিলাম না। রুমে গেলাম, রুমেও তাকে পাই নাই। তো পরবর্তীতে আমি ভাবলাম যে তাহলে কোথায়। এরপর আমি ফোন দিচ্ছিলাম বারবার তাকে, যে কোথায় সে। ফোন দিচ্ছি, এরপরে সে ধরে ফেলছে আর কি, ধরে বলছে যে তুই বাইরে আয়, ঠিক আছে। তখন যে সে গ্রেফতার হয়ে গেছে আমি তখন জানি না, এটা 12টা 1টার সময়, দুপুর 12টা 2টা 3টা এরকম সময় হবে আর কি। তখন সে গ্রেফতার হয়ে গেছে এটা আমার জানা নেই। আমি তাকে বারবার ফোন দিচ্ছিলাম, পাচ্ছিলাম না। পরবর্তী আমি বাইরে গেলাম, বাইরে গিয়ে এরপরে আমি কাউকে দেখতে পাই না রাস্তায়। সেই হলের পেছনে ওইখানে সাতক্ষীরা ঘোষ ডেয়ারির ওইখানেই, যেখানে সে গ্রেফতার হয়েছে আর কি আগে, সেটা আমি তখনও জানতাম না। তো আমি তখন ওখানে দাঁড়ায় এসে দিক তাকাচ্ছি কোথায় সে, ঠিক আছে। এই অবস্থায় দেখতে পাই যে আমার চারপাশে 4-5 জন ঘিরে ফেলছে আমাকে। একজন আমার পেছনে যে প্যান্ট আছে, প্যান্টের পেছনে ধরে ফেলছে। একজন আমার হাত মোড়ায় দিচ্ছে, আর দুই পাশে 2 হাত মোড়ায় দিয়েছে। এরপর হচ্ছে আমাকে মুহূর্তের মধ্যে একটা গাড়ি সেখানে চলে আসলো। আমি টেরি পেলাম না, মানে হঠাৎ করে কী হলো এটা, ঠিক আছে। এরপর আমাকে শাঁ করে সেই গাড়ির মধ্যে ঢুকাই ফেললো আর কি। আমি যে চিৎকার দেবো বা কাউকে জানাবো, কাউকে বলবো, এরকম কোনো সুযোগও ছিল না কি সেখানে। পরবর্তীতে আমাকে যখন ভেতরে ঢুকাই ফেললো, ঢুকানোর সাথে সাথে আমাকেও তখন মারধর করা শুরু করলো। বলতেছিল যে তোর ফোন কোথায়, ফোন কোথায়। প্রথমে বলছে তোর নাম কি, তোর নাম কি মুজাহিদ? বলছে হ্যাঁ আমার নাম মুজাহিদ। তোর বাবার নাম কি রেজাউল? হ্যাঁ রেজাউল, ঠিক আছে। এইভাবে জিজ্ঞেস করতেছিল। পরবর্তীতে তোর ফোন কোথায়? তো আমি বললাম যে আমার ফোন তখন পকেটেই ছিল আর কি। আমার ফোনটা নিয়ে ফোনের পাসওয়ার্ড কি আমি দিতে যাচ্ছিলাম না। আমি ভাবছিলাম যে আমি আসলে আশ্চর্য হয়ে গেছি যে এই সময় আমাকে কেন নিয়ে যাচ্ছে, কে তারা, ঠিক আছে। আমাকে কেউ অপহরণ করছে নাকি, ঠিক আছে, বা কোনো খুলনাতে আবার ডাকাত বিভিন্ন গ্রুপ আছে, এ ধরনের কেউ আছে কিনা। আমি তখন বুঝতে পারিনি যে আইন শৃঙ্খলা বাহিনীর লোক তারা। তো এই অবস্থায় আমাকে গাড়ির ভিতরে ঢুকিয়ে ফেলে, আমাকে ফোন নিয়ে আমার পাসওয়ার্ড নেওয়ার চেষ্টা করে। তো মোটামুটি এইভাবে আমি গ্রেফতার হই। এরপরে আরও অনেক ঘটনা আছে আর কি, যেগুলো শুরু হয় আর কি। তো গুম করার পরে আপনার গুমের ইয়াটা কেমন ছিল? গুমকালীন কেমন নির্যাতন করা হয়েছিল আপনার উপর? আমাকে যখন গাড়িতে উঠানো হলো, ওর পরে আমাকে ওখানে প্রায় সকালে যেহেতু আমাকে উঠানো হয়েছে, সন্ধ্যা পর্যন্ত আমাকে এক প্রকার টর্চার করছে জিজ্ঞাসা ছাড়া, যাতে আমাকে অনেক ভয়ের মধ্যে একটা থাকতে হয়। পরবর্তীতে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন, কেএমপি পুলিশ লাইন হয়েছিল বয়রাতে, ওইখানে আমাকে সন্ধ্যায় নিয়ে যাওয়া হয়। ওইটা তখনকার ওই রুমটা হলো বর্তমান ওই খুলনা কমিশনার, পুলিশ কমিশনার রুম, তৎকালীন পুলিশ কমিশনার লুৎফর কবির সাহেব। তো ওই সময় ওইখানে কর্মরত ছিলেন আর কি। তো যাই হোক, ওইখানে আমাকে একটা তেমন জিজ্ঞাসাবাদ ওইখানে করেন। পরবর্তী দিন সকালবেলা আমাকে চোখ বেঁধে ফেলতো, মানে চোখ বেঁধে আসি। তো ওই সময় তো চোখ খোলা থাকে না, আপনার অলওয়েজ কালো কাপড় দিয়ে বেঁধে থাকে। তো আমি বুঝলাম যে আমাকে গাড়িতে উঠায় নিয়ে যাচ্ছে, সকালবেলা আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। পরে জানতে পারলাম যে আমি প্রায় 7-8 ঘন্টা জার্নি পরে আমি গেলাম। আমাকে বগুড়া জেলা পুলিশ লাইনের বা বগুড়া পুলিশ লাইনে আমাকে নিয়ে আসা হয়েছে আর কি। ওইখানে নিয়ে মূলত আমার আসল গুম মূলত শুরু হয়েছে ওইখান থেকে আর কি। এতক্ষণ আমার উপরে কি নির্যাতন হয়েছে, কোনো নির্যাতনই না, ওটার সাথে এটার কোনো পার্থক্যই নেই, মানে একটা আকাশ পাতাল পার্থক্য। তো সেখানে গিয়ে আমাকে ওইখানে ওই যে রুমটা, ওই রুমটা সাধারণত বগুড়া ডিবিএসপি সাহেবের রুম, এসপি রুম বলা হয়। নিচে মহিলা পুলিশদের ম্যাচ হবে, আর পিছনে হয়তো একটা পুকুর আছে, আর সামনে হয়তো একটা বড় মাঠ আছে আর কি। তো এইগুলা আমরা যখন নাকি সুযোগ পাইতাম, তখন দেখা যাচ্ছে আমাদের তো মাঝে মাঝে বাঁধন ঢিলা হয়ে যাইতো, ঠিক আছে, তখন তো বাঁধতে হইতো। তো ওই সুযোগে আমরা যতটুকু একটু দেখতে পাইতাম। বাথরুমে যখন, তো বাথরুমে সবসময় আমাদের যাওয়ার অপশন ছিল না। তো দেখা যাচ্ছে দিনে 1-2 বার, এই জন্য আমরা রোজা ছিলাম আর কি। কারণ যেহেতু বাথরুমের সমস্যা, সবসময় আমাদের সেন্ট্রি থাকে, ওদেরকে ডাকলে ওরা শোয় না, সময় মতো বাথরুম করতে দিত না, সময় বাথরুম করতে দিত না, নামাজ পড়তাম, উজু করতে দিত না, টাইম করে থাকতাম আর কি। যাই হোক, 17 দিন আমরা রোজা ছিলাম। 17 দিন আমরা ওইখানে ছিলাম, রোজা ছিলাম, এবং পাউরুটি বলতাম যেহেতু, আর খাবারের মান খুব খারাপ ছিল, খাওয়া যেত না। আচ্ছা ঠিক আছে, আপনার একটু পাউরুটি কিনে দিন, আমি একটু রোজা থাকবো।
আমাদের খাবার টাবার দিতে হবে না আপনাদের। তখন আমাকে আসলে মূল নির্যাতন শুরু হয়। তো ওইখানে সবচেয়ে ভয়ঙ্কর নির্যাতন হলো আপনার ইলেকট্রিক শক। ওইটা আসলে কয়েকটা জায়গায় দেওয়া হয়, তাদের সেন্সিটিভ পার্ট হলো আপনার প্রাইভেট পার্টস। এখানে এটা যখন দেয় তখন আপনাকে যা বলতে বলবেন আপনি তাই বলবেন। তো আমি জিজ্ঞেস করতেছিলাম যে আমার এই নির্যাতনের পিছনের রহস্যটা কি, আমাকে বলেন যে আসলে আমি কেন আপনি করতেছেন। তুমি কি ভালো করেই জানো তুমি কি করো না করো, এটা তো তোমাকে আমার জিজ্ঞাসা করা নাই। তুমি কি করো তুমি বলো, তুমি কোথায় লেখালেখি করো এটা তুমি আমাকে বলো। আমি কি লেখালেখি করি এটা যদি আইনের মাধ্যমে আপনি যদি আমাকে আটকাতে চান তাহলে আসেন, আপনি লিগাল ফাইট করেন। কিন্তু আমাকে এইভাবে এখানে আটকে রাখছেন, আমাকে কোনো ওয়ারেন্ট ছাড়া ধরে নিয়ে আসছেন, আমার মা বাবা জানতে পারতেছেন আমি কোথায় আছি। তোমাকে আইনের মাধ্যমে আনেন, কিন্তু বেআইনিভাবে আপনারা আনতেছেন। আপনার রাষ্ট্রীয় যন্ত্র হয়েছেন বলে আপনার যা ইচ্ছা তাই করবেন, তো হয় না। আমরা তো একটা বিচার ব্যবস্থা আছে এমন একটা দেশেই তো বসবাস করি নাকি। সেখানে কি ধরনের নির্যাতন করা হয়েছিল আপনার উপর? একটা হলো ইলেকট্রিক শক। তো ওইটা যখন নাকি আপনার ওইখানে ধরতো তখন আপনার বেশিক্ষণ রাখতো না। মানে ওরা তো ফার্স্ট অফ অল আমার কাছ থেকে যাতে আমি যে মূলত আমি যদি বলি আমি কি করতাম, সেটা হলো আমি যে আমাদের দেশে ইন্ডিয়ান হ্যাজিমনি যেটা আছে, ইন্ডিয়ান আধিপত্যবাদ আমাদেরকে যেভাবে আঁকড়ে ধরছে ওইটার বিরুদ্ধে আমি কথা বলতাম। আপনি এই বিষয়টা বুঝতে হলে আসলে বুয়েটের যে আবরার ফাহাদ ওর সাথে আমাদেরটার সেম মিল। বলতো আমি যে লেখাগুলো করতাম সেম একই টাইপের। ও বলতো মানে ওইখানে যে অফিসাররা ছিল তারা আমাকে বলতো তোরা কি দেখিসনি যে কি হয়েছে, আবরার ফাহাদের কি হয়েছে কি তোরা দেখিসনি, এরপরেও কেন এমন কার্যক্রম চালাবি। তুই মুখের কথা বলতো, তুই কি জানিস এখন কোথায় তুই বসে আছিস। এই যে চেয়ারটা মানে আমার বিপরীত চেয়ারটা, তো এখানে পাশাপাশি 3টা চেয়ার থাকতো, এখানে একটা চেয়ার থাকতো। তো এখানে কে বসে, এখানে রয়ের অফিসাররা বসে, আর তুমি তাদের বিরুদ্ধে কথা বলো, এটা তুমি কোন দেশে আছো। এই কথাগুলো বলতে পারবো। এই জিজ্ঞাসাবাদ করার সময় আপনার চোখ বাঁধা থাকতো না, এই সময় আমার চোখ খুলতো। আপনি তখন তাদের কাকে কাকে দেখেছিলেন, চিনেছিলেন, নাম মনে আছে? অবশ্যই নাম মনে আছে, এবং তাদেরকে আমি এখনো দেখলে এখনো চিনতে পারবো। এটা হ্যাঁ, আমার ইনশাল্লাহ মোটেও স্মৃতিভ্রম হয় নাই। ওইখানে যে মূল দায়িত্বে ছিলেন উনি তৎকালীন হয়তো বগুড়া ডিবিএসপি আরিফুর রহমান মন্ডল। যাই হোক, তারপরে যে ছিলেন আপনার নূরে আলম সিদ্দিকী নামে, উনি হয়তো এসপি বা কিছু হবে বা ইন্সপেক্টর। তারপর আরেকজন ছিল এসআই জুলহাস, এ ছিল ভয়ঙ্কর রকমের মানে বিদ্বেষ পরায়ণ। ঠিক আছে, ওর নির্যাতনটা ছিল সবচেয়ে ভয়ানক আর কি। হাতের ভিতরে আপনার লাঠি দিত আর কি। ঠিক আছে, আমি এখনো পছন্দ হয়ে যাচ্ছে, এখানে দিয়ে কিছু নির্যাতন করতো। ওইখানে আপনি বাধ্য হবেন ওদের কথা মতো ডায়ালগ তৈরি করতে। মানে নির্যাতন এত ভয়াবহ ছিল, বাধ্য হবে। আর সবচেয়ে আরেকটা বেশি নির্যাতন লাগতো, এটা মানসিক। এটা হলো ওরা বারবার বলতো যে আমরা কিন্তু তোমার বাবাকে তুলে নিয়ে আসবো, তোমার স্ত্রীকে তুলে নিয়ে আসবো, তুমি আমাদের মতো কথা বলবা। ঠিক আছে, এইখান থেকে ফিরে যাওয়ার রেট খুব কম, এটা মনে রাখবা। ঠিক আছে, ওরা আমাকে কিছু পিকচার দেখাচ্ছিল যে এইখানে দেখো এই পিকচারটা, এ ফিরে যায় নাই। আমার এখনো মনে হচ্ছে সে চেহারাটা ভাসতেছে যে এই পিকচারটা দেখো, এ ফিরে যায় নাই। ঠিক আছে, এই কথাগুলো কে বলতো? আরিফুর রহমান মন্ডল। ওরা কয়েকজন বসে থাকতো, ওদের স্পটটা এতটাই বেড়ে গেছিল লাস্টে যে ওরা মনে করতো শেখ হাসিনা ওদের কিছু করতে পারবে না। মানে ওরা এই লেভেলের স্পট দেখা গেছিল। আমি খুব ভালোভাবে তখন বুঝতাম যে আসলে বাংলাদেশ শুধু নামে ভূখণ্ড আছে, এটা একটা কলোনি হিসাবে আছে। আচ্ছা মুজাহিদ, আপনি আমাকে বলেন যে তার মুখে তো শুনলাম নির্যাতনের যে ভয়াবহতা, আপনার কাছে কি কি ধরনের স্বীকারোক্তি তারা আদায় করতে চেয়েছিল? মানে কি স্বীকারোক্তি আপনার কাছ থেকে আদায় করতে চেয়েছিল তারা? আপনাকেও কি বগুড়া পুলিশ লাইন্স ইন সার্ভিস সেন্টার যেটাকে বলে, জি আপনাকেও একই জায়গায় রেখেছিল? সেখানে আমিও ছিলাম। প্লাস প্রথমত আমাকে এখানে একইভাবেই আমাকে 0 পয়েন্ট খুলনা থেকে যখন এখান থেকে উঠে নিয়ে যায়, খুলনা থেকে তাদের গাড়িতে করে 0 পয়েন্টের দিকে নিয়ে যায়। ওইদিকে যেটা যশোর বাইপাস রোড বলে আর কি, ওইদিকে নিয়ে নিরন জায়গায় নিয়ে যায়। ওইখানে গিয়ে বেশ কিছুক্ষণ আমাকে টর্চার করে ফোনের পাসওয়ার্ড এগুলো নেওয়ার জন্য আর কি, যে ফোনে আমার কাছে কী আছে এগুলা তথ্য নেওয়ার জন্য আর কি।
তো পরবর্তীতে আমি প্রথমে দিতে অস্বীকৃতি জানালে তারা মূলত আরও বেশি টর্চার করে। তখন প্লাস ছিল তাদের হাতে, সেই হ্যাঁ প্লাসগুলো, হ্যাঁ প্লায়ার্স যেটা বলে আর কি, ওইটা দিয়ে আমার হাঁটুতে, আমার হাতে সব জায়গায় আঘাত করে আর কি। এরপর হচ্ছে আমার হাতের আঙ্গুলগুলো ভেঙে দিতে চায়, ঠিক আছে, ভেঙে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। এরপর সেখান থেকে এই টর্চারগুলো আমরা ফোনের, মূলত তাদের টার্গেট ছিলাম ফোনের পাসওয়ার্ড নেওয়া, ফোন থেকে বিভিন্ন তথ্য উদ্ধার করা আর কি। মূলত ফোনে তো আর আমি যে লেখালেখিগুলো করতাম সেগুলো সংক্রান্ত বিষয়, আমার ফেসবুকের যে বিষয়গুলো সেগুলো তারা জানতে চায় আর কি, ফেসবুকে আমি কী লেখালেখি করতাম বা আমি হোয়াটসঅ্যাপে আমি কাদের সাথে যোগাযোগ করছি বা কথা বলছি, এই জাতীয় বিষয়গুলো জানার জন্য তারা চেষ্টা করে আর কি। তো পরে তো ওখান থেকে এগুলো যখন আমার ফোন টোন সব নিয়ে নেয়, এরপর ওখান থেকে আমাকে একইভাবে নিয়ে যায় হচ্ছে খুলনা পুলিশ লাইন্সে। ওইখানে আমি তখন জানতে পারছি যে সেও গ্রেফতার হয়েছে। এরপর আমাকে আমি অন্য একটা রুমে ছিলাম, সেখানে রাতের বেলা পুরো রাত এখানে থাকি। পরের দিন সকালে আমাকে ওখান থেকে বগুড়া পুলিশ লাইন্স নিয়ে যায়। তো মূলত আমি জানতে পারছিলাম না যে, আমার বুঝতে পারিনি প্রথম দিকে আসলে কোথায় নিয়ে যাচ্ছে। পরবর্তীতে একটা রাস্তার পথে একটা জায়গায় গিয়ে একজন কনস্টেবল সে ফোন দিচ্ছিল, ঠিক আছে, ফোন দিয়ে একজনকে কেউ একজন তাকে ফোন দিছে, ফোন দেওয়ার পর তাকে বলতেছে তুমি কোথায়, সে তখন বলছে আমি এখন শাহজাহানপুরে আছি, ঠিক আছে। তো যখন শাহজাহানপুর বললো তখন আমি বুঝলাম যে শাহজাহানপুর তো বগুড়ার একটা থানা, ঠিক আছে, তাহলে সম্ভবত আমাদের বগুড়াতেই নিয়ে আসছে আর কি, ঠিক আছে। তখন তো প্রথম দিকেই বুঝতে পারিনি কোন দিকে নিয়ে যাচ্ছে, তখন চোখ বাঁধা ছিল আর কি প্রথম দিকে আর কি নিয়ে যাওয়ার সময়, এই সময়টাতে। তো পরবর্তীতে আমি ওইখানে বুঝতে পারি যে ওইখানে আছি আর কি। এরপরে তারা আমাকে যখন পুলিশ লাইন্সের ভিতরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ওইখানে আমাকে জিজ্ঞেস করে বলতো তুই কোথায় আছিস, ঠিক আছে, বলছে বগুড়ার আশেপাশে কোথাও হবে। তখন ওরা বলে তুই কীভাবে জানলি, তোর তো জানার কথা না, বুঝলি কীভাবে, ঠিক আছে। তাই বললাম, তখন ওই কথা বললাম যে ফোনে বলে ফেলছে নাকি। তখন তারা বলে ইস কি ভুল হয়ে গেল, ঠিক আছে, এরকম বলতেছিল আর কি, যে জেনে ফেললো তারা কোথায় আছে। তারপরে তারা পরবর্তীতে আরও বেশি ব্যাপার হয়ে গেছে, ভাবছে যে আমাদের কে কী করবে, ঠিক আছে। এই কারণে তাদের বিষয়গুলো গোপনীয় রাখার কোনো চেষ্টা করে না আর কি, যে আসলে তারা কে বা কী করতেছে, ঠিক আছে, এই বিষয়গুলো কোনোটাই গোপন রাখার চেষ্টা করে নাই, আমাদেরকে সব কিছু করার চেষ্টা করছে আর কি। তারা কে কী করে, বা অন্যান্য দেখা যাচ্ছে যারা কনস্টেবল এখানে আছে তারা বিভিন্ন ডিউটিরত থাকে আর কি। তো যাই হোক, তো পরবর্তীতে তারা আমার যে নির্যাতনগুলো করে তার মধ্যে আমাদেরকে ঝুলিয়ে রাখে আর কি মূলত, ঠিক আছে। আমাকে বিশেষ করে ঝুলিয়ে রাখছিল, হাতে হ্যান্ডকাপ পরানো থাকে, ঠিক আছে। হ্যান্ডকাপ পরানোর পরে দেখা যাচ্ছে শূন্য অবস্থায়, পা আপনার মাটিও ছবে না আবার ঝুলেও থাকবে না একেবারে, এই অবস্থায় আমার ঝুলিয়ে রেখেছিল। তো যাতে এভাবে ঘন্টার পর ঘন্টা থাকলে মনে হয় যে হাত যেন খসে পড়ে যাচ্ছে, মানে প্রচণ্ড কষ্ট আর কি, আসলে এটা অত্যন্ত কষ্ট, মানে ওই অবস্থায় মনে হবে যেন জান বের হয়ে যাচ্ছে আর কি। তখন আসলে এমন একটা সিচুয়েশন, তারা যা বলবে বা কি জানতে যাচ্ছেন, ঠিক আছে, আপনাদের প্রশ্ন করেন। প্রথম 4-5 দিন আমাদের কোনো প্রশ্নই করে নাই, শুধু টর্চারই করছে আর কি, যাতে ভীতি সৃষ্টি করা যায়, তার যা বলে তারা করতে পারে আর কি। তো পরবর্তীতে এইভাবে টর্চার যখন ছিল আমাদেরকে, এরপরে তখন পানিতে চুবানোর মাধ্যমে আমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে। মার পুরা মুখমণ্ডল পানিতে একেবারে চুবাই রেখে দীর্ঘ সময় রাখা, নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আর কি, ঠিক আছে। ওটা তো আসলে অত্যন্ত কষ্টকর। এটা অনেকটা গুয়ান্তানামো বের ওয়াটারবোর্ডিং এর মতো অনেকটা নাকি? এটা আসলে আমরা গল্পই শুনেছি এর আগে, যে আমরা গুয়ান্তানামো বে, এরপর বিভিন্ন কারাগার, আবু গারিব, বিভিন্ন এই সমস্ত কারাগারে বিভিন্ন গল্পই শুনেছি, কিন্তু বাস্তবে নিজে ফেস করে আমার একেবারে নিজের দেশে এরকম হচ্ছে আমি কল্পনা করতে পারি না আসলে। সেটা আমরাই হব। আর সেই ভিকটিম যে আমি স্বীকারোক্তি আদায় করার চেষ্টা করেছিল এই নির্যাতনে, একটা হচ্ছে আপনাকে ঝুলিয়ে রাখতো, উনার মুখে শুনলাম যে ইলেকট্রিক শক দেওয়া হতো। তারা বলতো যে তারা আসলে বলতো যে আমরা যেখানে যেই কাগজে হইতেছে যে সিগনেচার করতে বলবো, ঠিক আছে, সেখানে অবশ্যই সিগনেচার করতে হবে। আর ওই কাগজগুলোতে আসলে কি লেখা ছিল এটাও তারা ওইভাবে, মানে তারা একটা নিজেদের মতো একটা কিছু বিবৃতি তৈরি করেছে, ঠিক আছে। এইখানে হইতেছে যে সিগনেচার করতে হবে, যদি সিগনেচার করিস তাহলে তোদেরকে 2 মাসের মধ্যে বের হয়ে যেতে পারবি, ঠিক আছে, এরকম একটা বিষয়। তো আমরা যেই নির্যাতন সহ্য করতেছিলাম, তা ভাবতেছিলাম যদি সই করলে যদি বের হয়ে যাওয়া যায় তাহলে সই করে ফেলি, ঠিক আছে। এই চিন্তা এই থেকে আমাদেরকে মূলত তখন তারা টর্চার করে। এরপর পরবর্তীতে তো বিভিন্ন মামলা দিচ্ছে, বিভিন্ন মামলা আবার তারা রিমান্ড নিয়েছে, রিমান্ডে তো টর্চার ছিলই কম বেশি, মূলত এই টর্চারটা ছিল সবচেয়ে বেশি এখানে। জি, আপনাদের গুমে তৎকালীন ভিসি, প্রভোস্ট, এদের ভূমিকা কতটুকু আপনি কি মনে করেন? আমাদের গুমে মূলত আমি যতদূর পরবর্তীতে জানতে পেরেছি, যখন আমি গুম হয়েছি তখন তো আমি ওইভাবে বিষয়গুলো জানতাম না, শুধু এই বিষয়টা জানতাম যে কি হইতেছে প্রভোস্ট স্যার তিনি নিজে তুলে নিয়ে গিয়ে
পুলিশের হাতে তুলে দিয়েছে, কিন্তু পরবর্তী ভিসি স্যার তারা সরাসরি যে তদন্ত রিপোর্টের মাধ্যমে যে বিষয়গুলো চলে আসছে সেগুলো তো জানতাম না, সেগুলো পরবর্তীতে আমার দেশ পত্রিকার মাধ্যমে বা তদন্ত রিপোর্ট সেটা প্রকাশ করেছে, সেটা আমরা আমার দেশ পত্রিকায় এসেছিল, সেটা আমরা পরবর্তী পড়ে সেটা আমরা জানতে পারি যে ভেতরে কিভাবে তাদেরকে তৎকালীন যে রাষ্ট্রীয় যন্ত্র ছিল, রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তারা প্রেশার ক্রিয়েট করে তাদের মাধ্যমে তারা হইতেছে মূলত ভিসি স্যারকে করেছে আমাদেরকে তুলে দেওয়ার জন্য। আসলে আমি যদি আমাদের কোনো অপরাধ থেকেই থাকতো, ঠিক আছে, তাহলে স্যাররা কেন আমাদেরকে জানালো না, আমাদেরকে যদি আগে ইনফর্ম করতো, যে বলতো যে আসলে তোমাদের বিরুদ্ধে এই অভিযোগ, আসলে বিষয়টা কি, ঠিক আছে, তাহলে আমরা তাদের কাছে সত্য বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করতাম। তাহলে সেই অনুযায়ী যদি আমাদের আইনগত কোনো আসলেই কোনো অপরাধ হয়ে থাকে তাহলে সেইভাবে আমাদের ব্যবস্থা নিতে, কিন্তু আমাদেরকে এইভাবে একটা নির্মম কারাগারের ভিতরে, নির্মম একটা গুমখানার ভিতরে আমাদেরকে পাঠায় দেবে, এটা আসলে আমরা কল্পনা করতে পারি না। তাহলে প্রায় 17 দিন আপনারা গুম ছিলেন। এই 17 দিন গুম ছিলেন, ভয়াবহ নির্যাতন চালানো হয় আপনাদের উপর এবং নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তিও আদায় করা হয়, এবং সেই স্বীকারোক্তির মধ্যে ছিল যে আপনারা বিভিন্ন উগ্রপন্থী রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, এমন স্বীকারোক্তি আদায় করা হয়, আপনারা সেখানে সাইন করেন। এরপর আপনাদেরকে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়। জেলখানায় আপনাদের 5.5 বছর কিভাবে কেটেছে আমাদেরকে প্রিসাইজলি বলেন। জেলখানে প্রথমত আমি যদি আমার কথা বলি, তাহলে প্রথমে 1 মাস পরিবারের আমি জানতে পেরেছিলাম কারারক্ষীদের মাধ্যমে যে আমার পরিবারের লোক, এর মধ্যে পরিবারের উপর যে নির্যাতন গেছে, পরিবাররা আমাদের জন্য খোঁজ করতে আসছে ইউনিভার্সিটিতে, তারা তখন তো খোঁজ খবর কিছু দেয় নাই। এরপরে কারাগারে আসছে, কারাগারে তখন নিয়ম ছিল যে কেউ আসলেই প্রথম সাক্ষাৎ সাথে সাথে করতে দেয়, কিন্তু আমার বাবা শুধু বগুড়া থেকে আসছে, 5 বার ঘুরে গেছে, কিন্তু প্রথমে 1 মাসে আমাদেরকে সাক্ষাৎই করতে দেওয়া হয় নাই। আমরা যে আইনগত সহযোগিতা নেব, ঠিক আছে, এই ক্ষেত্রে কোনো সহযোগিতা প্রথম দিকে আমরা পাই নাই। এত রেস্ট্রিকশন ছিল আর কি তখন আর কি। প্রথম 1 মাস পরে, এরপরে দীর্ঘ 4 বছর 5ই আগস্টের আগ পর্যন্ত এই সময়টাতে আমাদের ফোনে কথা বলারও কোনো সুযোগ ছিল না। যখন করোনা ভাইরাস শুরু হলো, করোনা ভাইরাস যখন শুরু হলো তখন তো সাক্ষাৎ বন্ধ হয়ে গেল, ঠিক আছে। এই ব্যবস্থা আমরা ফোনে, তখন অন্যান্য আসামিরা প্রতি সপ্তাহে একবার ফোনে কথা বলতে পারতো, কিন্তু আমাদেরকে কোনো ফোনে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। ফলে আমরা ওই সময়টাতে যে আইনি সহযোগিতা নেওয়ার জন্য পরিবারের সাথে কথা বলে যোগাযোগ করে ব্যবস্থা নেব, এটা আমরা করতে পারি না ওই সময়। তো পরবর্তীতে পরিবার বাড়ি থেকে যদি সাক্ষাৎ করতে আসে, 1 মাস পর পর একবার সাক্ষাৎ, বগুড়া থেকে খুলনায় এসে সাক্ষাৎ করা আসলে অনেক কষ্টকর আর কি তাদের জন্য। তারপরে তারা আসতো, বহু কষ্ট হলেও তারা এসে সাক্ষাৎ করতো আমাদের সাথে, যাতে আমরা একটু ভালো থাকার, জেলখানে যাতে একটু ভালো থাকি আর কি। তো যাই হোক, এইভাবে 5ই আগস্টের পরে আমরা সাপ্তাহিক যে ফোনে কথা বলার ব্যবস্থা, এটা হয়েছে আর কি। এর আগে এটা ছিল না আর কি। যদিও 5ই আগস্টের পরে আমাদেরকে আন্দোলন করতে হয়েছিল যাতে আমাদের ফোনের ব্যবস্থা করতে হয়, মানে তারা করে আর কি। সেই সময় তো আপনাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, জি, তো এবং অনেকে আপনারা বলছেন অনেকে আপনাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। এই মুহূর্তে আপনাদের প্রত্যাশা কি এই মামলাগুলোর বিষয়ে আপনার ইউনিভার্সিটি যারা কর্তৃপক্ষ তাদের কাছে, সরকারের কাছে? আসলে আমাদের একটু পিছনে যাই, ঠিক আছে। প্রথমত যে আমাকে যখন গুম থেকে জেলখানায় নিয়ে আসা হয়, তখন আসলে গুমটা কতটা ভয়াবহ এটা আমি একটু বোঝানোর জন্য আর কি, জাস্ট একটু রিলে ব্যাক। গুম থেকে যখন জেলখানায় নিয়ে আসা হয় তখন মনে হচ্ছে আমি জাহান্নাম থেকে জান্নাতে ঢুকলাম, জেলখানাকে হ্যাঁ আমিও জান্নাতে ঢুকলাম। সেইটুকুই। গুমটা যে কতটা ভয়াবহ, মানে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে ইউ আর ডাইং, আপনি মারা যাচ্ছেন। আমাদেরকে বলতেছিল যে তোরা যদি যে সিগনেচার গুলো করা হচ্ছে এটা যদি না করিস তাহলে তোদের সারা জীবন আটকে রাখবো, ঠিক আছে। আমি তারপর যখন নাকি আমাকে অ্যারেস্ট দেখানো হলো, তখন আমাকে ম্যাজিস্ট্রেটের সামনে নেওয়া হলো, আমাকে বলা হলো, আমি স্যারকে বারবার বলতেছিলাম, স্যার আমাকে 17 দিন আগে খালি হাতে ধরে নিয়ে আসা হয়েছে, জাস্ট একটা ফোন, আমার অন্য কোনো কিছুই পাই না। আজকে আমাকে এগুলো কি দেখানো হচ্ছে, আমাকে এই সরঞ্জাম সহ দেখানো হচ্ছে, আমি রাষ্ট্রের উপরে এগুলো দিয়ে আমি কি অরাজকতা করবো, বিশৃঙ্খলা করবো, এগুলো তো স্যার আমি বলতে 17 দিন আগে আমাকে নেওয়া হয়েছে, এটা লেখেন না, এটা লিখতে পারবো। আমি বলছি আপনি যেই সংগঠনের কথা বলতেছেন এটা আমি জীবনের প্রথম শুনলাম, রিয়েলি আমি জীবনের প্রথম শুনছি, আপনি আমাকে বলতেছেন, আপনি আমাকে কেন এটা কি করতেছেন। যাই হোক, মূলত যারা আমাদেরকে পরবর্তীতে যেই বাসাটায় আমাদের দেখানো হয়েছে, তারা বাসার মালিক থেকে শুরু করে তারা মিথ্যা সাক্ষ্য দিছে,
তো 5-4 বছর পরে তাদের কাছে আমাদের পরিবার, আমাদের সহপাঠীরা গিয়েছে, তারা বলছে যে পুলিশ আমাদেরকে ভয় ভীতি দেখায় আমাদের কি করছে, এই সাক্ষ্য দিতে বাধ্য করাইছে। তো আজকে তাদের ভয় ভীতি এবং ফলে যে সাক্ষ্যগুলা দিছে তা আমার বাবা মাকে দেউলিয়া বানায় ফেলছে, তা আমার পরিবারকে ধ্বংস করে ফেলছে, আমার শিক্ষা জীবনকে নষ্ট করে ফেলছে। তো আজকে রাষ্ট্রের কাছ থেকে প্লাস আমার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে জড়িত ছিল। সবচেয়ে কষ্টের কথা হলো যে শিক্ষকগুলো আমাদের গার্ডিয়ান, আমাদের বাবার মতো, তারা আমাদেরকে আগলে রাখবে, আজকে তারা কোনো প্রমাণ ছাড়া তার সন্তানদেরকে একটা পেটোয়া বাহিনী তুলে দিচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয়ে। এটা আসলে সবচেয়ে বেশি কষ্ট লাগে আমার কাছে। আমার শিক্ষক, ভিসি কে ছিলেন তখন? তখনকার ভিসি ছিলেন ফায়কুজ্জামান, আমাদের ভিসি ছিলেন। তো আসলে তাকে আমার স্যার বলতে কষ্ট লাগে, কিন্তু পরবর্তীতে আমি জানতে পারছি যে আসলে উনি আসলে অনেকটা উৎসাহিত সাহিত্যে এই কাজটা করছে, যাতে উনি ক্রেডিট নিতে পারেন। যাই হোক, এখন আমি চাই যে রাষ্ট্র আমাকে আমার পুনর্বাসন করুক, আমার ছাত্রত্বটা ইউনিভার্সিটি ফিরিয়ে দিক, প্লাস আমার জীবনে যে ক্ষতিপূরণ হয়েছে, আমার পরিবার আজকে ঋণে জর্জরিত, আমার মা বাবা সম্পূর্ণ বিধ্বস্ত। আজকে আমি বাসার বাইরে এখানে আসছি, আমার মা হাই প্রেশার হয়ে গেছে, আমি বাসার বাইরে যেতে পারি না। আমার মা সবসময় চিন্তা করে হয়তো আমার ছেলে আবার কি না হয়ে যায়। তো এর প্রভাব আসলে বলে বোঝানো যাবে না। আপনার কাছে একটা কোশ্চেন করি, যে আপনাদের যখন 164 করতে ম্যাজিস্ট্রেটের সামনে নেওয়া হয়, ম্যাজিস্ট্রেটের ভূমিকা কি ছিল? ম্যাজিস্ট্রেট তখন ও যেটা বললো সেটাই আর কি, যে আসলে আমাদেরকে যে জিজ্ঞাসা করবে পুরো ঘটনা কি হয়েছে। আমার ক্ষেত্রে যেটা ঘটছে, তারা এরকম কোনো জিজ্ঞাসাও করে নাই, ঠিক আছে। তারা বলছে যে মূলত আগে থেকে যে আমাদেরকে যে বিষয়টা ছিল আর কি, একটা স্ক্রিপ্ট ধরা দেয় আর কি পুলিশের পক্ষ থেকে, যে এই স্ক্রিপ্টটাই হতেছে তার বক্তব্য, ঠিক আছে। আমাদের পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে কোনো বক্তব্যই তারা নেয় নাই। তারা শুধু বলছে তুমি এখানে সই করবে। আর ওদিকে ইতিপূর্বে তো ঘুমিয়েছিলাম, কষ্টে ছিলাম, ঠিক আছে। আমাদেরকে যেভাবে টর্চার করেছে, মানসিক অবস্থা এমন ছিল যে এখান থেকে বের হয়ে যেতে পারলে আমি বেঁচে যাই, ঠিক আছে। সুতরাং ওই অবস্থা আমাকে যদি যা করাই নেবে আমি তাই করতে বাধ্য থাকবো, ঠিক আছে। এরকম একটা অবস্থা। তখন ঠিক আছে আমি সই করে দিচ্ছি, কোনো সমস্যা না, আমাকে তাড়াতাড়ি এখান থেকে মুক্ত করে। বলেন নাই পুরো সত্য যে 17 দিন আগের থেকে? হ্যাঁ, 17 দিন ধরে আমাদের ওই বাড়িতে স্যার এগুলো কিছু ছিল না। বা আমি হলে থাকি, আমি বলছি আমি স্যার হলে থাকি, আমি তো ওই বাড়িতে কখনো যাই না। ওই বাড়িতে ওই বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে আমাকে ওই বাড়িতে কিভাবে দেখানো হচ্ছে, বা ওই বাড়ি থেকে আমাকে গ্রেফতার করা হয়েছে, বা এরকম বিষয়, যেটা আমি পরে পত্রিকায় জানতে পারছি। মূলত যেই দিন হইতেছে যে আমাদেরকে গ্রেফতার দেখা হয়েছে, আমাদের ওই বাড়িতেও নিয়ে যায় না, আমাদেরকে হইতেছে যে খুলনা যে পুলিশ এসপি রুম আছে, কমিশনার বা এসপি, যাই হোক একটা, ওইখানে আমাদেরকে প্রথমত ঘুম থেকে নিয়ে খুলনা পুলিশ লাইন্স আবার রাখে, ওখান থেকে নিয়ে আসে হইতেছে যে সেই পুলিশ কমিশনারের সেই রুমে, ওখান থেকে আমাদেরকে মিডিয়ার সামনে উপস্থিত করে। তো কখন সেই বাড়িতে গেলাম, কখন আমাকে সেখান থেকে কি উদ্ধার হলো, কি নেওয়া হলো, আমি এগুলো আসলে আশ্চর্য হয়ে যায় আর কি। ম্যাজিস্ট্রেটকে এটা বলার পর কি বললেন জবাবে আপনাকে? ম্যাজিস্ট্রেট বললেন যে আসলে এটা হতেছে আমরা করতে বাধ্য আর কি, ঠিক আছে, আমার কিছু করার নেই। আমি বললাম আমার মেডিকেল টেস্ট করতে হবে। আমার ক্ষেত্রে আমার ফ্র্যাকচার ছিল একটা, আমার গালে অনেক আঘাত করার কারণে আমি মুখ প্রায় 2 মাস জেলে আসার পরে আমি হা করতে পারতেছিলাম না। আমার মেডিকেল রিপোর্ট, ইভেন জেলখানায় গেলেও কিন্তু একটা মেডিকেল টেস্ট করে, কিন্তু আমাদেরকে জেলখানায় ঢোকানোর পরে পুরোপুরি একটা নির্জন কক্ষে রাখা হয়েছে। পরবর্তী ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু আমি বলছি কন্ডেম সেলে ছিলাম আমরা, ফাঁসির সার্টিফিকেট দেন যে আমি একটা ফ্র্যাকচার আছে জেলে ঢোকার সময়। ইভেন ম্যাজিস্ট্রেটের দায়িত্ব ছিল আমার ফ্র্যাকচারটা দেখা, আমি হা করতে পারতাম না। এখন আমার ম্যান্ডিবল ভাঙা, এখানে আমার যে ম্যান্ডিবলটা এখানে এখন ভাঙা। অন্যদের ক্ষেত্রে কোনো আওয়াজ হয় না, ওটা আওয়াজ হয় কটকট করে। এখন আমি সেই দাগ বহন করছি। লাস্ট কোশ্চেন, যে আপনার গুমের যে অভিজ্ঞতা, ভয়াবহ অভিজ্ঞতা আপনারা বললেন, এখন আপনাদের ভবিষ্যৎ চিন্তা, আপনারা কি করছেন, আপনাদের লেখাপড়া এবং আপনাদের মানসিক অবস্থাটা আসলে এখন কেমন? আপনারা কি ধরনের ভীতির মধ্যে আছেন? আমি এখনো মানসিকভাবে বিপর্যস্ত। এই ঘটনাগুলো, এই কথাগুলো যখনই বলি তখনই ভীত সন্ত্রস্ত হই, তখনই মানসিকভাবে ভালো থাকতে পারি না আর কি, ঠিক আছে। আমি বাসায় যখন ফিরে আসার পরে যতবার এই ঘটনাগুলো বলছি ততবারই আমি মনে হচ্ছে যেন জামিন পেয়েও আমি মুক্ত নই, ঠিক আছে, জামিন মুক্ত হয়েও মুক্ত নই, যেন সেই পেছনের সেই বিভীষিকাময় সময়গুলো এখনও মনে হয় যেন পেছনে আমাকে তাড়া করে ফিরছে আর কি। এরকম একটা অবস্থা চলছে আমার ভিতরে। সেজন্য ওই ঘটনাগুলো আসলে বলতেও আমার কষ্ট হয় আর কি। বাসায় যখন বলি আমি আম্মুকে বলতেছিলাম যে আম্মু আসলে খুব
কষ্ট পাচ্ছি, আমি জামিনে আসছি, বাড়িতে আসছি, বাবা মার সাথে আছি, তারপর আমার কেমন জানি কষ্ট লাগছে। এটা আসলেই খুবই হতাশার এবং দুঃখের যে আমরা গত রেজিমে দেখেছি যে গুম, ক্রস ফায়ার এই বিষয়গুলো, কিন্তু এটার সাথে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভোস্ট এবং অন্যান্য কর্মচারীর যে ইনভলভমেন্ট, এই বিষয়গুলো আসলেই পীড়াদায়ক। যে অত্যন্ত পীড়াদায়ক। যারা অভিভাবকের ভূমিকা পালন করার কথা ছিল তারাই হয়ে উঠেছিলেন নিপীড়ক। আমার জীবনের 5.5 বছর এখানে চলে গেছে। আমরা আপনাদের জন্য আমরা আশা করব যে আপনাদের শিক্ষা জীবনটা কন্টিনিউ হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা আপনাদেরকে সহযোগিতা করবে এবং আইনি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা সুস্থ জীবনে ফিরে আসবেন, এই প্রত্যাশা করছি আমরা। আজ তারা জামিনে মুক্ত, কিন্তু এখনও মুক্ত হয়নি নির্যাতনের স্মৃতি, রাষ্ট্রীয় যন্ত্রের নিষ্ঠুরতা কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব সহযোগিতার অভিজ্ঞতা থেকে। এই সাক্ষাৎকারে তাদের যে কথাগুলো উঠে এলো তা শুধু একজন বা দুইজন মানুষের গল্প নয়, বরং এটি একটি গোটা প্রজন্মের জন্য সতর্কবার্তা। আমরা যখন বলি গণতন্ত্র, মানবাধিকার বা স্বাধীনতা, তখন এই শব্দগুলো যেন মুখস্থ বলি না হয়। আজ যদি সত্যের পক্ষে দাঁড়ানো শিক্ষার্থীরা গুম হয়, তাদের জঙ্গি বানানো হয়, তাহলে আগামীকাল আপনি আমি কেউই নিরাপদ নই। এজন্য আমরা চাই এই গুমের ঘটনায় দায়ীদের শাস্তি নিশ্চিত হোক, ভুয়া মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া শুরু হোক দ্রুত এবং বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত হোক। আমরা মনে করিয়ে দিতে চাই, গুম কোনো আইন নয়, নির্যাতন কোনো বিচার নয়, আর মিথ্যা মামলা দিয়ে কারো ভবিষ্যৎ ধ্বংস করার অধিকার রাষ্ট্রের নেই। নূর ও মুজাহিদ আমাদের সামনে একটি আয়না ধরেছেন। এই আয়নায় আমরা যদি সাহস করে তাকাতে পারি, তবেই গড়ে উঠবে সত্য ও ন্যায়ের বাংলাদেশ। আমি আবু সুফিয়ান আপনাদের উদ্দেশ্যে বলছি, এই লড়াই শুধু তাদের না, আমাদের সবার। তাদের পাশে থাকুন, বিচার চাইতে ভুলবেন না। ধন্যবাদ।